আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকের ক্লাস রসায়নের উপরে। আমি মামুন স্যার কুইক সিরিজ একে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দ্বিতীয়বারের মতো। আজকের এই ক্লাসটার নাম কুইক সিরিজ। কুইক সিরিজের প্রথম ক্লাস কেমিস্ট্রির তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা বলো তো কোনটি? সেকেন্ড পার্টের 4th অধ্যায়। কঠিন লাগে, ভালো লাগে। আজকের এই ক্লাসে ছোট্ট একটি ক্লাস, সাইজে ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। এই ক্লাসে আজকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, অনেকবার শুধুই স্বাগত। দেখো তো নাম কুইক সিরিজ, কি একটা ছবি দেখছি, খুব দৌড়াদৌড়ি করছি, খুব তাড়াহুড়া, অনেক কিছু, রাইট? এটার অবস্থাটা কি আসলে আমাদের মতোই না? দেখো, এক সময় এই কুইক সিরিজের পেছনের একটু কথা বলি। এই পেছনের কথাগুলো হলো 7ই জুন, হ্যাঁ, মার্চ এপ্রিল মে জুন, 7ই জুন তোমাদের এক্সাম। মাত্র 2 মাসের কাছাকাছি টাইম আছে। এই টাইমে আজকে আমাদের অবস্থা এরকমই তো, হই হুল্লো, তাড়াহুড়া, কোথায় আমার মোবাইল, কোথায় আমার বই, কোথায় আমার ক্যালকুলেটর, আমাকে পড়তে হবে, বাংলা ইংলিশ সব কিছু শেষ করতে হবে। এই পরিস্থিতিতে আজকে আমার এই সিরিজ, এজন্যই কুইক সিরিজ। ছোট্ট করে আস্তে আস্তে হাঁটলে হবে না, দৌড়াতে হবে। দেখো দৌড়াচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে, কত দ্রুত দৌড়াচ্ছে, তাই না? এবার চলো, কাদের জন্য আমার এই সিরিজ? আমি এই যে পড়াটা তোমাদের জন্য করছি, 7ই জুন তো আমি পরীক্ষা দিব না, আমি তোমাদের জন্য চেষ্টা করছি, তোমরা দিবে। এবার আসো, কাদের জন্য এই সিরিজটা প্রযোজ্য? সবার জন্য। এই কেমিস্ট্রির তড়িৎ রসায়নের আজকের এই ক্লাস সবার। কেন, কিভাবে? দেখো, আমি এটাকে এভাবে যদি তোমাদের সামনে অল্প কথায় একটু ক্লিয়ার করে বলি, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। দেখো, আমাদের এই কুইক সিরিজটা সবার। কেন? কারণ ধরি আমাদের টোটাল এইচএসসি ক্যান্ডিডেট আছে, ধরি এভারেজ 100 জন, ধরতে তো অসুবিধা নেই, ধরি 100 জন। এই 100 জনের মধ্যে আমি মামুন স্যার, আমার এই ক্লাস সবার জন্য। আমি বারবার বলছি, ছোট ক্লাস, ডিউরেশন অনেক ছোট। বাজারের যত ক্লাস আছে, অর্থাৎ অনলাইনের যত ক্লাস আছে, আমরা অনলাইন ঘাটলে যত ক্লাস পাই, সেই সব ক্লাসের মধ্যে এটার পরিসর অনেক ছোট, কিন্তু এটার করলে তোমার যে পাওয়া প্রাপ্তি, এটা অনেক বেশি। ওকে, এবার এই ধরি 100 জন স্টুডেন্ট আছে, সেই 100 জন স্টুডেন্টের টোটাল নাম্বারের মধ্যে আমাদের কন্ডিশন, আমি ব্যক্তিগতভাবে আমার স্টুডেন্টের উপর বেস করে বলছি, আমাদের কন্ডিশন, স্যার আমার কন্ডিশন অনেক ভালো, এরকম ভালো স্টুডেন্টের কন্ডিশন আছে আমার মনে হয় 5%, আমার মনে হয় 5%, এরা হচ্ছে বেস্ট। আমার এই কুইক সিরিজ এই বেস্টদের জন্য প্রযোজ্য। কেন? কারণ জাস্ট হয়তো 1 ঘন্টা, হয়তো 1 ঘন্টা সামথিং, হয়তো লেস দেন 1 ঘন্টা, এই সময়ের মধ্যেই ওরা এই পুরাটাকেই ক্যাপচার করে ফেলতে পারলো। একবার রিভিশন দিয়ে দিল, টেস্ট পেপার ধুমসে করতে শুরু করলো, ইনশাআল্লাহ কমফোর্টেবল ফিল করবে। আচ্ছা স্যার, আমাদের অবস্থা আপনি আমাদেরকে নিয়ে বলেন। আমরা 65% স্টুডেন্ট স্যার ঘোলা দেখতেছি, সবকিছু ঘোলা দেখতেছি। কি করব স্যার? তোমাদের জন্য কোনো প্রবলেম নাই। এই যে ছোট্ট একটা ক্লাস, এই ক্লাসটা আজকে দেখে ফেলো। অন্যান্য রেকর্ডেড ভিডিও, অন্যান্য ক্লাস থেকে এই ক্লাসের পরিসরটা হতে পারে ছোট, কিন্তু তুমি যদি এই 60% স্টুডেন্ট যাদের অবস্থা নাজেহাল অবস্থা, আমার এই স্টুডেন্টগুলা যদি এই ক্লাসটা দেখে, তাহলেও মাঝারি লেভেলের মিডিয়াম অবস্থা আমাদের, তাহলে তাদের অবস্থানটাও আল্লাহর রহমতে সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমি 65%-এর জন্য একটু আলো দেখাতে পারবো বিশ্বাস করছি। বাকিটা থাকে 70, বাকিটা থাকে 30,
স্যার আমি কিছুই পারি না, নাথিং। স্যার আমার জন্য কি হবে? আমার জন্য এই ক্লাসটা যথেষ্ট। কেন? কারণ আমি কিছু পারি না বলে শব্দ নাই, সবাই সব কিছু পারে। আমাদেরকে এখন বুস্টার ডোজের যাইতে হবে। হ্যাঁ, আমার এক বোন ছিল, তার সন্তানও তোমাদের মতো পরীক্ষার্থী। তো তিনি বলছিলেন, তিনি পেশায় ডাক্তার, তিনি বলছিলেন এখন তোমাদের আর এত টেনশন করার দরকার নাই, বুস্টার ডোজের টাইম। একটু চিন্তা করতে হবে, একটু দ্রুত কাজ করতে হবে, সার্ভাইভ করতে হবে, দ্রুত কাজ করতে হবে। সো সেই বুস্টার ডোজদের জন্য আমার এই ক্লাস। সো আমার ক্লাস সবার। আশা করি আমরা কথাটা বুঝতে পেরেছি যে এই আজকের এই ক্লাসটা সবার। এই জন্যই কাদের জন্য প্রযোজ্য, আমি মনে হয় কুইক সিরিজ কনসেপ্টটা বুঝাইতে পারছি যে এই সিরিজটা কার জন্য প্রযোজ্য। এরকম ক্লাস যদি তোমরা আরো চাও কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আমি ট্রাই করব ভবিষ্যতে আরো সবগুলো এভাবে দেবার। চলো এই ক্লাসে, আজকের ক্লাসে আমরা কি কি পড়ব। আমাদের আজকের এই ক্লাস তড়িৎ রসায়ন, একটা ক্লাস করলে অল থ্রো এইচএসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের সবার পড়া হয়ে যাবে খুব অল্প শর্ট টাইমে এবং কাজে দিবে। তারা আজকের ক্লাসে আসলে কি কি পড়বে একটু অ্যানালাইসিস করে দেখো তো, এই ক্লাসে আসলে আছে কি। স্যার এই ক্লাসে কতগুলো অঙ্ক আছে। তড়িৎ রসায়ন প্রথমেই আমরা পড়ব তড়িৎ রসায়ন কি। প্রথমে আমরা পড়ব তড়িৎ রসায়ন কি। তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আমরা পড়ব, তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারে আমরা পড়ব ফার্স্ট তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আমরা জানবো। তোমরা স্লাইড দেখলেই বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আমরা জানবো এবং এর উপর বেসিক একটু আলোচনা করলেই তুমি দেখবে 3টা কোশ্চেনের অ্যান্সার চলে আসছে। এরপর তুমি একটু জারণ বিজারণ সম্পর্কে শিখবে, তুমি একটু জারণ বিজারণ সম্পর্কে শিখবে, একটু বেসিক নলেজ থাকবে এই ক্লাসে। তারপরে তোমার থাকবে হলো এই চ্যাপ্টারে তুমি একটু মাথা ঠান্ডা করে অ্যানালাইসিস করে দেখো, এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি 4টা ম্যাথ আছে। কয়টা? 4টা গাণিতিক সমস্যা। এবং আমি 150 কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে বলছি, তুমিও জানো টেস্ট পেপার ঘাটলে তুমি দেখবে এই 150 কোশ্চেনের 99% কোশ্চেন হচ্ছে বোর্ড কেন্দ্রিক। আমার সমস্ত ক্লাসের এভরিথিং সবকিছু হচ্ছে বোর্ড কেন্দ্রিক কথাবার্তা। সো এই কথাবার্তা অ্যানালাইসিস করলে তুমি দেখতে পাবে যে এই 150-140টা ক্রিয়েটিভের মধ্যে মাত্র এই 4 ধরনের ম্যাথ আছে। দেখো তো ম্যাথগুলো এরকম না, একটা হচ্ছে ই সেলের অঙ্ক, হ্যাঁ ই সেলের মান নির্ণয় করো, ই সেলের মান নির্ণয়। তারপর দেখো এইটার একটা এরকম না, ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা, এই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা। দেখো তো এরকম অঙ্ক সলভ করেছো না? স্যার আমি এই অঙ্কটা সলভ করতে গিয়েই অনেক প্রবলেম ফেস করছি, স্যার ই সেলের ম্যাথ বুঝতে আমার কষ্ট হচ্ছে। কারো কষ্ট থাকবে না। দেখো তো এই চ্যাপ্টারে তুমি এই অঙ্ক করেছো কিনা, কি বলে ওটাকে, নানস্ট ইকুয়েশন। স্যার এই অঙ্ক ধরলে আমার দাঁত ভেঙেই যায়, আমি তো পারতেছিই না স্যার, নার্স তত্ত্বের অঙ্ক। এবার তুমি দেখো তো দেখি এই চ্যাপ্টারে তুমি পড়েছো ফ্যারাডেইস ল। আমার তো জায়গাই নেই, আমি এটা সাইডে লিখি। লাস্ট ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ফ্যারাডেইস ল, ফ্যারাডের সূত্র। দেখো তো এই সূত্রটা তোমরা পড়েছো কিনা। স্যার এই সূত্রের একটা বিশেষ ম্যাথ আছে 23-25-এ বারবার আসতেছে, আমি প্রবলেম ফেস করছি স্যার। দেখো আল্লাহর নামে এই জায়গাগুলাতেই এখন আর তোমাদের কোনো প্রবলেম ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর, এই তড়িৎ রসায়নের ছোট্ট ক্লাস মামুন স্যারের এই ক্লাসের পর আল্লাহর নামে তোমাদের এখানে আর কোনো প্রবলেম থাকবে না। সো
যা যা পড়বো আশা করি আমাদের কাছে ক্লিয়ার, এবং এটুকুও ক্লিয়ার যে এর বাইরে আমাদের আসলে এই অধ্যায়ের উপরে আর কিছু থাকে না, শুধু থাকে প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস, আর বুস্টার ডোজ। বারবার লাগাতার পড়াশোনা করতে হবে, রাত দিন চেষ্টা করতে হবে, কিছু না বুঝলে মামুন স্যারকে জানাতে হবে, তাই না? সো চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের কথা মোতাবেক কি বিশ্লেষণ? তড়িৎ বিশ্লেষণ। খুব ছোট্ট একটা ইজি জিনিস। তড়িৎ বিশ্লেষণ আমরা বাচ্চাকালে পড়েছি, এসএসসিতে পড়েছি, ইন্টারের 2 লাইফ শেষ করেছি, 2টা বছর প্রায় শেষ করে দিয়েছি, 11th আওয়ারে আছি, বুস্টার ডোসে আছি, কুইক সিরিজে আছি। কি করতে হবে এই পরিস্থিতিতে? দেখো, এই পরিস্থিতিতে তোমাদের যেটা কাজ সেটা হলো আমি একটু তড়িৎ বিশ্লেষণ শিখবো, অল্প একটু কথা বলবো। তড়িৎ বিশ্লেষণ, দেখো এরকম একটা পাত্র যার নাম তড়িৎ বিশ্লেষণ কোষ, মনে পড়ে তোমাদের? পড়ে। এখন এই কোষের মধ্যে 2টা কি দ্বার থাকে? তড়িৎদ্বার। 2টা কি দ্বার থাকে? তড়িৎদ্বার। এই 2টা তড়িৎদ্বার, একটার নাম অ্যানোড আর একটার নাম কি? ক্যাথোড। এই 2টা তড়িৎদ্বার থাকে, একটার নাম অ্যানোড আর একটার নাম কি? ক্যাথোড। মনে পড়ছে তোমাদের? ওকে। এবার দেখো, এই তড়িৎ বিশ্লেষণ কোষ এর ভেতর যদি আমি একটা কম্পাউন্ড প্রবেশ করাই, যৌগ প্রবেশ করাই, রাইট স্যার? এগুলো আমরা বুঝি, আমিও জানি তুমি বুঝো। আমি তোমাকে 2টা মিনিট শুধু এই ক্লাসের A to Z শেষ করে বই নিয়ে বসো, ইউ ফিল কমফোর্টেবল। চ্যাপ্টার শেষ, 9-10টা চ্যাপ্টারের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে উইদিন 1 আওয়ার বা +1 আওয়ার, এর মধ্যেই তুমি শেষ করে ফেলবে, সো কোনো প্রবলেম নেই। এখন তুমি দেখো, যখনই তুমি এর ভিতর NaCl দিচ্ছ কি হবে বলো তো দেখি? স্যার NaCl বিয়োজিত হয়ে যাবে, বিয়োজিত হয়ে হবে Na+, তারপরে হবে Cl-, তাই না? এটার জন্য কিন্তু আয়ন অ্যাক্টিভেশন সিরিজ এবং যৌগমূলক সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে তোমাকে। এরপর তুমি কি করবে? স্যার এরপরে ক্যাথোডে যাবে। যেহেতু তোমরা জানো এই যৌগটা ভাঙবে, ভাঙার পর এখানে অ্যানোড আছে, অ্যানোড সব সময় থাকে লেফটে। অ্যানোড হচ্ছে জারণ, অক্সিডেশন ঘটে, সব সময় লেফটে থাকে, অ্যানোডে অক্সিডেশন ঘটে। স্যার আমি এই কথাগুলো জানি। এবার আসো ক্যাথোড, ক্যাথোড থাকে ডানে, সব সময় এখানে বিজারণ, রিডাকশন ঘটে। আমাদের যাদের ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আমরা যারা, তাদের জন্য আমি টার্মগুলা একটু একটু ইংলিশ বলবো, তোমরা এটা দেখে অ্যাটলিস্ট কাজ চালাও, ওকে? সো অলওয়েজ রাইটে থাকে, ডানে থাকে, এটা আমাদের সবার জানা। এই বৃদ্ধ বয়সে এই বুস্টার ডোজের টাইমে আমার এত কথা বলার কিছু নেই। সো যখনই আমি এই ইলেকট্রোলাইটিক সেলে একটা আয়নিক যৌগ প্রবেশ করাবো, অ্যাট ফার্স্ট যৌগটা কি হবে? বিয়োজিত হবে। বিয়োজিত হওয়ার পর ডিসোসিয়েট হবে, ডিসোসিয়েট হওয়ার পর ধনাত্মক আয়ন যাবে কোথায়? ধনাত্মক আয়ন যাবে ঋণাত্মক তড়িৎদ্বার, ধনাত্মক আয়ন যাবে ঋণাত্মক তড়িৎদ্বার কি? ক্যাথোডে। ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডে, কারণ ধনাত্মক আয়ন তো ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডেই যাবে। আচ্ছা, ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডে গেল, যাওয়ার পর কি হবে বলো? সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছিল, ত্যাগকৃত ইলেকট্রন সোডিয়ামটা আবার গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। স্যার এটা আমরা পারি। আর এই অধ্যায়টার পুরাটাই জারণ এবং বিজারণ, অক্সিডেশন অ্যান্ড রিডাকশনের উপর ডিপেন্ডেন্ট। এবার ঋণাত্মক তড়িৎদ্বার তোমরা জানো ক্যাথোড, এবার ধনাত্মক তড়িৎদ্বার তোমরা জানো অ্যানোড। তাহলে তোমরাই বলো অ্যানোডে কে আসবে? অ্যানোডে আসবে স্যার ধনাত্মক তড়িৎদ্বারে আসবে ঋণাত্মক আয়ন, ক্যাথোড ক্লোরাইড আয়ন আসবে কোথায়? অ্যানোডে। এসে কি হবে বলো? একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে হবে ক্লোরিন পরমাণু,
পরমাণু একা থাকতে পারে না, তাই দুইটা পরমাণু মিলে হবে ক্লোরিন অণু। দেখো তোমরা, তোমাদেরকে এত সিম্পল একটা জিনিস আমি এভাবে বলার পেছনে একটা লজিক আছে। লজিক হলো, এই যে সিম্পল একটা জিনিস শিখলে, একটা আয়নিক যৌগ এখানে প্রবেশ করাবো। এবার তোমাদের কাছে আমার এই সিম্পল কথাটা যদি আমি এভাবে কোশ্চেন করি, কেন এটা আয়নিক যৌগই হতে হবে? এটা যদি আয়নিক যৌগ না হয় মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তুমি অ্যানোড বা ক্যাথোডে এখানে একটা ধনাত্মক তড়িৎদ্বার আছে, এই ধনাত্মক তড়িৎদ্বারকে আমি বলি ছেলে তড়িৎদ্বার, বয়েস, আর এটাকে বলি আমি মেয়ে তড়িৎদ্বার, গার্লস। যখন একটা আয়নিক যৌগ এর মধ্যে না নিবে, তখন আয়নিক যৌগেরও একটা ছেলে এবং একটা মেয়ে, পজিটিভ এবং নেগেটিভ আয়ন আছে। তাহলে এই পজিটিভ আয়ন তখন নেগেটিভ ইলেকট্রোড ক্যাথোডে যাবে, আর এই নেগেটিভ আয়ন মানে মেয়ে তখন পজিটিভ আয়ন তড়িৎদ্বার ক্যাথোডে অ্যানোডে যাবে। দুইটা কথা, একটা হচ্ছে পজিটিভ আয়ন, ধনাত্মক আয়ন, আর একটা হচ্ছে ঋণাত্মক আয়ন, আর একটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, ঋণাত্মক তড়িৎদ্বার। তাহলে পজিটিভ আয়ন যাবে ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডে, আর ঋণাত্মক আয়ন যাবে পজিটিভ তড়িৎদ্বার অ্যানোডে। গিয়েছে? মাথা ঠান্ডা করে দেখো তো, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর ইলেকট্রন ত্যাগ মানে জারণ। তার মানে এই দেখো, আমি উপরে লিখেছিলাম অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে কি জারণ হয়? বিজারণ হয়। এটা তোমরা সব সময় জানো। এবং দেখো, একটা আয়নিক যৌগ ভিতরে প্রবেশ করানোর কারণে ও গিয়ে বিয়োজিত হলো, অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ হলো, রাইট? তাহলে আমরা কি এখান থেকে এই সেম কথাটা আরেকবার বলতে পারি যে একটা তড়িৎ বিশ্লেষণ কোষে, একটা তড়িৎ বিশ্লেষণ কোষে যখনই একটা যৌগ কি করানো হয়? প্রবেশ করানো হয়। যখনই একটা যৌগ কি করানো হবে? প্রবেশ করানো হবে, তখন যৌগটিতে জারণ বিজারণ ঘটবে। যেমন আমি যদি ক্যালসিয়াম অক্সাইড প্রবেশ করাই, তাহলে প্রথমে ক্যালসিয়াম অক্সাইড বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে হবে ক্যালসিয়াম 2+ এবং অক্সাইড আয়ন O2-, রাইট? তাহলে তুমি ছেলে কোথায় যাবা? ক্যাথোড তড়িৎদ্বার, ঋণাত্মক তড়িৎদ্বার ক্যাথোডে, নেগেটিভ ইলেকট্রোড ক্যাথোডে। সেখানে গিয়ে তুমি কি করবা? দুটি ইলেকট্রন দিয়েছিলা, দুটি গ্রহণ করে কি ধাতু হচ্ছ? ক্যালসিয়াম ধাতু হচ্ছ। আবার অ্যানোডে গিয়ে তুমি ধনাত্মক তড়িৎদ্বার, সেখানে ঋণাত্মক আয়ন আসবে, নেগেটিভ আয়ন আসবে, এসে দুটি ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন হবে, ও যৌগ মিলে কি 2 হবে? O2 হবে। তাহলে একটু লক্ষ্মী ছেলে মেয়ের মতো খেয়াল করো তো প্লিজ। অ্যানোডে আজীবন কি হচ্ছে? জারণ। ক্যাথোডে আজীবন কি হচ্ছে? বিজারণ। তার মানে তড়িৎ বিশ্লেষণ, তার মানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া টি, জারণ বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। স্যার আমরা এই ছোট্ট বিষয়টা জানি। আচ্ছা, আলহামদুলিল্লাহ জানো, কোনো প্রবলেম নাই। তাহলে এটা একটি জারণ বিজারণ প্রক্রিয়া। সো আজীবন মনে রাখবে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি জারণ বিজারণ প্রক্রিয়া। এবার আমি এখানে আরেকটা কথা বলতে চাচ্ছি। এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি আমরা করলাম, দেখো তো দেখি এই প্রক্রিয়াটা, দেখো তো দেখি এই প্রক্রিয়াটা আসলে একটি রাসায়নিক পরিবর্তনের উৎকৃষ্ট উদাহরণ না? দেখো, এটা একটা রাসায়নিক পরিবর্তনেরও উৎকৃষ্ট উদাহরণ। কেন? কারণ যখন তুমি এখানে
ক্যালসিয়াম অক্সাইড নিয়েছো, এটা যখন বিয়োজিত হয়ে ক্যালসিয়াম 2+ এবং O2 মাইনাস হলো, রাইট? তারপর এই ক্যালসিয়াম 2+ পজিটিভ আয়ন যাবে কোথায়? ক্যাথোডে, ঋণাত্মক তড়িৎদ্বারে। তখন সে দুটি ইলেকট্রন গ্রহণ করে কিন্তু আবার সেই ক্যালসিয়াম হলো, রাইট? আর অ্যানোড ধনাত্মক তড়িৎদ্বার, ছেলে তড়িৎদ্বার, এখানে আসবে ঋণাত্মক আয়ন নেগেটিভ, এসে দুটি ইলেকট্রন ত্যাগ করবে, কারণ ও দুটি গ্রহণ করেছিল, করে ইলেকট্রন ত্যাগ করে হলো অক্সিজেন পরমাণু, দুইটা পরমাণু মিলে হলো কি2, O2। তাহলে অ্যানোডে হলো জারণ, ক্যাথোডে হলো কি? বিজারণ। এবার একটু খেয়াল করো তো, এখানে ইলেকট্রনের ত্যাগ ঘটলো না, অ্যানোডে জারণ, ইলেকট্রন ত্যাগ হলো না, তার মানে এটি একটি জারণ প্রক্রিয়া, আর এটি একটি বিজারণ প্রক্রিয়া। তাহলে এই তড়িৎ বিশ্লেষণ কোষে ইনপুট দিয়েছিলে ক্যালসিয়াম অক্সাইড, আউটপুট পেলা ক্যালসিয়াম ধাতু আর অক্সিজেন গ্যাস। মনে রাখবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে, জারণ বিজারণের ফলে যে প্রোডাক্ট পেলে তার সাথে রিঅ্যাকট্যান্টের কোনো কি নাই, মিল নাই, তাই এটা ভৌত পরিবর্তন না, এটা রাসায়নিক পরিবর্তন। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। আমি এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদের কাছে তিনটা কি করলাম, ফিগার ড্র করলাম, এবং একবার জিনিস আমি তোমাকে তিনবার তিনটা কোশ্চেনের জন্য বুঝালাম। স্যার এটুকু বুঝলেই হবে? ইয়েস স্যার। শুধু মনে রাখবেন, দিলে জারণ, নিলে বিজারণ। চলেন শুরু করে দিই। জারণ অর্ধকোষ কাকে বলে? আপনি যখন এই চ্যাপ্টারের ম্যাথগুলা করতে বসবেন, তখন জারণ অর্ধকোষ বিক্রিয়া লাগবে, বিজারণ অর্ধকোষ বিক্রিয়া লাগবে। হ্যাঁ, তাহলে আপনি খুব সহজে বুঝে যাবেন, এই অঙ্কগুলা করার জন্য আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। দেখেন জারণ অর্ধকোষ বিক্রিয়া কি জিনিস, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার এই যে এসএসসিতে আপনি এরকম একটা সেল আঁকছিলেন, মনে পড়ে কিনা একটু দেখেন তো প্লিজ। এই যে জারণ অর্ধকোষ, এরকম একটা গ্যালভানিক সেল আপনি এঁকেছিলেন, একটু দেখেন তো, সবার মনে পড়বে। তখন এখানে একটা তড়িৎদ্বার ছিল, এখানে একটা তড়িৎদ্বার ছিল, এখানে একটা সল্ট ব্রিজ ছিল, বাংলায় বলে লবণ সেতু। এই লবণ সেতু নিয়ে আপনাদেরকে ব্যাপক পড়াশোনা করতে হবে ইন্টারের। এইবার আপনাদের জন্য এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এই যে সল্ট ব্রিজটা এঁকেছি, দেন একটা ওয়্যার থাকবে, তার থাকবে, তারটা একটা অ্যামিটার দ্বারা কানেক্টেড থাকবে। সবার এই কথাগুলো অনেক সুন্দর মনে আছে। এটা একটা সল্ট ব্রিজ, জিঙ্ক সালফেট দ্রবণ থাকবে, জিঙ্ক দণ্ড থাকবে অ্যানোড হিসাবে, কপার সালফেট দ্রবণ থাকবে, কপার দণ্ড থাকবে, কপার সালফেট দ্রবণ থাকবে ক্যাথোডে। মনে পড়ে এরকম একটা কনসেপ্ট ছিল এসএসসিতে, ইন্টারে, গ্যালভানিক কোষ, ডেনিয়েল সেল। এই কোষ থেকে একটু খেয়াল করেন তো, যখনই আপনি অ্যামিটার দিয়ে কানেক্ট করবেন, অবশ্যই এখানে সলিউশন থাকবে। যখনই আপনি এটাকে কানেক্ট করবেন, তখন কি হয়েছিল মনে পড়ে? দেখেন তো, জারণ অর্ধকোষ পড়ছি আমরা, তখন জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, যখনই আপনি কানেক্ট করেছিলেন, তখনই জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছিল। তার মানে জিঙ্ক হলো জিঙ্ক 2+, তার মানে জিঙ্ক হলো জিঙ্ক 2+। এই কথাটা বুঝছেন কিনা? এবার দেখেছেন আমি এই হলোর বদলে এরকম একটা টান দিয়েছি, এই টানটাকে বলে অর্ধকোষ লিখার চিহ্ন, অর্ধকোষ বিক্রিয়া। এটার অর্থ বুঝায়, এই লাইনটার অর্থ বুঝায়, এই লাইনটার অর্থ বুঝায় যে এটা হলো এই বিক্রিয়াটা।
এবং আমরা সবাই এটা সম্পর্কে জানি, তোমরাও জানো। এই জিনিসটাই দেখো তো লিখেছি, তড়িৎ রাসায়নিক কোষে যে অংশে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড অর্ধকোষ বা জারণ অর্ধকোষ বিক্রিয়া বলে। তোমরা এটা সবাই জানো, এটা রেনিয়াল সেল। এই সেলের জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে। এবার এই জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে যে জিঙ্ক 2+ হলো, তাহলে তড়িৎ রাসায়নিক কোষের, এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ, এখান থেকে আমরা বিদ্যুৎ পাই। তড়িৎ রাসায়নিক কোষের যে অংশে, মানে এই বাম অংশে কি ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। দেখো জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ ঘটছে, তাই এটা জারণ অর্ধকোষ বিক্রিয়া। অর্ধকোষ বিক্রিয়া লেখার নিয়ম হচ্ছে একটা টান, বুঝেছি? এই যে একটা টান, এই টান দেখার অর্থই বুঝবা এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ এবং এখানে জারণ ঘটেছে অথবা বিজারণ ঘটেছে, কিন্তু এইটা জারণ অর্ধকোষ। এখানে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক কি প্লাস হয়েছে, 2+ হয়েছে, তাই এটা জারণ অর্ধকোষ বিক্রিয়া। আর এই লেখার নিয়ম হচ্ছে ওটা, এটা লেখার নিয়ম হলো জিঙ্ক একটা টান, জিঙ্ক 2+। ক্লিয়ার? ওকে। এরপরে অবভিয়াসলি আমার লাগবে বিজারণ অর্ধকোষ। সো তোমরা খুব ভালো জানো, তোমরা একটু আগেই দেখেছো যে এখানে একটা অর্ধকোষ, একটা কোষ ছিল, এই যে আরেকটা কোষ, এই দুইটা কোষের এখানে একটা ক্যাথোড ছিল। তো সেখানে আমরা কি করলাম, এটা ছিল জিঙ্ক, এটা ছিল কপার, এটা ছিল কপার সালফেট দ্রবণ, আগের ড্রয়িংটারই সেকেন্ড পার্টটা। তো এখানে যখন জিঙ্ক 2টি ইলেকট্রন রিলিজ করলো, জিঙ্ক 2+ হলো, এটা ছিল জারণ বিক্রিয়া, এটা ঘটেছিল বামে আগের ফিগারে। তখন ওই কপার সালফেটের কপার আয়ন, এই 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হয়েছিল, রাইট? তখন কপার 2+ হলো কপার, তার মানে এখানে ইলেকট্রনের গ্রহণ ঘটলো, তার মানে এই কপার 2+ বিকামস কপার। এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। কেন? কারণ এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে আগেরটা জারণ অর্ধকোষ। আর এখানে তড়িৎ রাসায়নিক কোষের যেই অংশে, মানে এই দ্বিতীয় অংশে এখানে কপার আয়ন কি করলো, ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হলো, তাই এটা হলো বিজারণ অর্ধকোষ। আর কপার 2+ হলো কপার, তাই এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে ঘটলো, তাই কপার 2+ বিকামস কপার। এটা দেখে আপনি বুঝলেন এটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। তার মানে আপনারা যখন এরকম একটা টান দেখবেন এই অধ্যায়ে অঙ্ক করতে গেলে, তখন দেখবেন একটা জারণ অর্ধকোষ থাকবে আর একটা বিজারণ অর্ধকোষ থাকবে। আমরা আমাদের বেসিকের একদম লাস্টের দিকে আছি, এরপরই আমরা একটা অঙ্ক করব। একটা অঙ্ক মানেই হচ্ছে, এখানে বারবার আমি বলছি জারণ বিজারণের অঙ্ক থাকবে, এই সেলের ম্যাথ থাকবে, জারণ বিজারণ বোঝাটা খুব জরুরি। এখানে দেখেন আপনার কপার 2+ বিকামস কপার, 2টি ইলেকট্রন খেয়ে কপার হলো, তার মানে এখানে ইলেকট্রনের গ্রহণ ঘটলো। এবার আসেন ই সেল বা কোষ বিভব কি জিনিস। আপনারা সবাই জানেন এই চ্যাপ্টারটা মানেই হচ্ছে ই সেলের অঙ্ক, বা তড়িৎচালক বল নির্ণয় করো, কোষ বিভব নির্ণয় করো, রাইট? এই সূত্রটা এখানে আমি যাই লিখি, যেটাই লিখি, এটার মূল কথাটা হচ্ছে আপনারা সবাই জানেন। এই মূল কথাটা হলো যে এটা একটা অ্যানোড, আর এই যে আরেকটা
আচ্ছা, মূল কথাটা হলো একদম ক্লিয়ার করে বলি, তড়িৎ বিভব কি জিনিস, ই সেল কি জিনিস, এটা বুঝতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে একটা কোষ বিবেচনা করতে হবে। এই কোষটা বিবেচনা করার পর আপনাকে দেখতে হবে যে এখানে অ্যানোড আছে, এখানে এই একটা কোষ আমরা বিবেচনা করলাম, তড়িৎ রাসায়নিক কোষ, এটাকে আমরা সল্ট ব্রিজ দিয়ে অ্যাড করলাম, তার দিলাম, অ্যামিটার দিলাম, আমাদের কোষ কমপ্লিট হলো। জিঙ্ক সালফেট, কপার সালফেট, কোষ নিয়ে তো কোনো প্রবলেম নেই। এবার তড়িৎ বিভবটা কি জিনিস? তড়িৎ বিভব হলো, ডেফিনেশনটা আছে এখানে এরকম, তড়িৎ বিভবকে ই সেল দিয়ে প্রকাশ করে, সমান ই নট অফ অ্যানোডে জারণ যোগ ই নট অফ ক্যাথোডে বিজারণ, মানে রিডাকশন। এই হচ্ছে কোষ বিভব কাকে বলে, অর্থাৎ অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিভবের যোগফলকে বলে কি সেল, ই সেল বা তড়িৎ চালক বল। যেই সূত্র আমরা পড়তে ইউজ টু, আমাদের এটা নিয়ে কোনো ডাউট নাই। অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ বিভবের মানের যোগফলকে বলে তড়িৎ বিভব। ক্লিয়ার? অ্যানোডের জারণ বিভব, এই যে অ্যানোডের জারণ বিভব দেওয়া থাকবে কোশ্চেনে, এবং ক্যাথোডের বিজারণ বিভবের যোগফলকে বলে ই সেল বা তড়িৎ বিভব, ইংলিশে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তোমরা এটা খুব ভালোভাবে জানো এবং এও জানো এটার রেজাল্ট অঙ্ক করার পর যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর নেগেটিভ হলে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ই সেল বা তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে তোমাদের কোনো প্রবলেমই থাকলো না। অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ বিভবের মানের যোগফলকে বলে কি সেল, ই সেল। আশা করি এটা নিয়ে তোমরা হ্যাপি আছো। এবার আসি একটু জারণ বিজারণ সম্পর্কে 2 মিনিট বলবো। এখানে লেখা আছে এম ট্রিক্স, মানে মামুন স্যার ট্রিক্স, অর্থাৎ আমরা এই ম্যাথটা করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি, এই ম্যাথটা করতে গেলে 2টা শব্দ আসে। একটা শব্দ আসে, একটা বিক্রিয়া দেওয়া থাকে কোশ্চেনে, আরেকটা দেওয়া থাকে মান। তো যেই বিক্রিয়াটা দেওয়া থাকে সেটাকে থেকে মান দেখে অঙ্ক করতে হয়। করতে গেলে আমাদের প্রতিনিয়ত জারণ বিজারণ নামে একটা শব্দ আছে, এই শব্দটা আমাদেরকে ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই, তাহলে তোমরা একটা জিনিস দেখলে খুব স্মুথলি ইজিলি এই জিনিসটা থেকে বেঁচে যাবে। সেটা কি? তুমি যখনই কোশ্চেনে দেখবা একটা বিক্রিয়া দেওয়া আছে আর দেখবা মান দেওয়া আছে, সেই মানে দেখবা যে যেমন সোডিয়াম হলো সোডিয়াম হলো সোডিয়াম প্লাস। দেখো স্পষ্ট বোঝা যায় সোডিয়াম হলো সোডিয়াম প্লাস। তার মানে এইবার দেখো তো এই দাগটা মানে অর্ধকোষ বিক্রিয়াটা, এটা তো অর্ধকোষ বিক্রিয়া, তোমরা আমার চেয়ে ভালো জানো এটা অর্ধকোষ বিক্রিয়া লিখার নিয়ম, সাইন। এবার এই সোডিয়াম হলো সোডিয়াম প্লাস, তাহলে এই টানটার এটা হচ্ছে বাম সাইড, এটা হচ্ছে বাম,
আর এটা হচ্ছে ডান সাইড। কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? এটা হচ্ছে বাম সাইড, এই যে অর্ধকোষ বিক্রিয়ার এটা হচ্ছে বাম আর ওইটা হচ্ছে ডান। এবার দেখো তো এই প্লাসটা ডান সাইডে না? তাহলে প্লাসটা যদি ডান সাইডে থাকে, এই ডানের ডয়ের সাথে ডাবের ডয়ের সাথে জারণের জ মিলে না বাবুরা? তাহলে যদি জারণের জ মিলে তাহলে মনে রাখবা, যদি সোডিয়াম হলো সোডিয়াম প্লাস এরকম ডানে প্লাস থাকে তবে সেটা জারণ, তাহলে মানটা হবে জারণ। আর একটা কথা একটু খেয়াল করো, তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি তোমরা খুব স্মুথলি বুঝে যাবা। সেটা হলো এই যে সোডিয়াম প্লাস হলো সোডিয়াম, সোডিয়াম প্লাস হলো সোডিয়াম, একটু অপোজিট, উল্টা চিন্তা করো। দেখো তো এই যে অর্ধকোষ বিক্রিয়ার বাম সাইড এটা না, ডান সাইড এটা না? দেখো তো এই প্লাসটা বামে পড়ছে না? তাহলে এই প্লাসটা যদি বামে পড়ে, ওকে, এই প্লাসটা যদি বামে পড়ে তাহলে বামের বয়ের সাথে বিজারণের ব মিলে না অনেক সুন্দর করে? তাহলে মনে রাখতে হবে প্লাসটা যদি বামে থাকে তাহলে বামের বয়ের সাথে বিজারণের ব আর ডানের ডয়ের সাথে জারণের জ। এই বিষয়টাই তোমাকে আমার মেমোরাইজ করে দেওয়ার, বুঝাই দেওয়ার, এই এমট্রিক্স খাটায় বলে দেওয়ার চিন্তা বা প্রবণতা ছিল আমার মাথার ভেতর। আমি আরেকবার বলছি, আমরা সবাই পারি দুধ ভাত। সোডিয়াম হলো সোডিয়াম প্লাস, প্লাসটা ডানে, ডানের ডয়ের সাথে ডানে প্লাস থাকা মানে ডান মানে রাইট সাইড, সবাই জানে। আর ডানে প্লাস থাকা মানে হচ্ছে ডানের ডয়ের সাথে জারণের জ মানে কিডেশন, অক্সিডেশন, বোঝা যায়। এবার এইটা বাম, এইটা ডান। সোডিয়াম প্লাস হলো সোডিয়াম, তার মানে সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন খেয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে। তার মানে যেহেতু প্লাসটা বামে, বামে প্লাস, তার মানে বামের বয়ের সাথে বিজারণ মিলে যায়। তাহলে বামে প্লাস থাকা মানে বিজারণ, ডানে প্লাস থাকা মানে জারণ। তাহলে আমাদের এতদিন জারণ বিজারণ নিয়ে যেই প্রবলেম ছিল, যেই প্রবলেমটা ফেস করেছি আমরা এতদিন, সেই প্রবলেমটা আর এখন কিন্তু নাই। তোমরা কি বুঝেছো কথাটা? সেই প্রবলেমটা কিন্তু এখন এতদিন পরে আর থাকার কথা না, তাই না? তাহলে যদি কথাটা না থাকে তাহলে আসলে আমরা এটা বুঝে ফেলেছি আশা করতে পারি, রাইট? তাহলে আমরা এটা বুঝে ফেলেছি আশা করা যায়। তাহলে এটাই হচ্ছে এমট্রিক্স। ক্লিয়ার? চলো এটার উপর বেস করে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ই সেলের ম্যাথ করব। একটা ম্যাথ করাবো তোমাদেরকে, এর উপর বেস করে তোমরা এই অধ্যায় শেষ করে দিতে পারবে। ওকে, দেখো কিরকম। অ্যালুমিনিয়াম হলো অ্যালুমিনিয়াম, একটা কমন বিক্রিয়া দেওয়া আছে, ম্যাথ করা আছে। আমরা ই সেলের ম্যাথ করব। ই সেল মানে তড়িৎ চালক বল। তো তড়িৎ চালক বলের ম্যাথ করতে গেলে আমাদেরকে যে প্রবলেমটা ফেস করতে হয়, দেখো এখানে লেখা আছে অ্যালুমিনিয়াম 2 অণু যোগ 3টা SN2+ হলো অ্যালুমিনিয়াম 3+ যোগ 3টা SN। এই বিক্রিয়াটি যে তড়িৎ কোষে সংগঠিত হয় সেই কোষের সেল ইএমএফ বের করো, তড়িৎ চালক বল নির্ণয় করো। যেখানে দেওয়া আছে, এটা হচ্ছে কোশ্চেন, দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+ হলো অ্যালুমিনিয়াম -1.66 ভোল্ট, আর দেওয়া আছে SN2+ হলো স্টেনাস -0.14 ভোল্ট। বলা আছে ই সেল নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, একটাই ম্যাথ, এই একটা ম্যাথ করলেই প্রথম ম্যাথ, ই সেলের ম্যাথ, তড়িৎ চালক বল নির্ণয় করো। তো এখানে দেখো
আমি এমট্রিক্সে এখানেও একটা কথা বলবো তোমাদেরকে, এই ধরনের ম্যাথ সলভ করতে গেলে দুইটা জিনিস দেখতে পাবা। একটা হচ্ছে গিভেন ইকুয়েশন, এখানে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটাকে বলবা মন বলে। এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানেই দেওয়া আছে, তুমি দেখো তোমার সামনেই দেওয়া আছে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাই হচ্ছে মন বলে। কি বলে? মন বলে। আমার মন চায়, আমার ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটাকে এমট্রিক্স অনুযায়ী বলবা মন বলে। আরেকটা জিনিস দেখবা, এখানে একটা গিভেন ডাটা দেওয়া আছে, এই গিভেন ডাটাটা হচ্ছে, এইখানে একটা দেখো গিভেন ডাটা দেওয়া আছে, এই যে আমার গিভেন ডাটা, এই গিভেন ডাটাটাকে বলে রিয়েলিটি, বাস্তবতা। এইটাকে বলবা পকেট মানি, বাস্তবতাকে বলবা পকেট মানি। এই ম্যাথ করতে গিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা হয়, আমরা কখনো কখনো এই ম্যাথ করতে গিয়ে নিজেদেরকে এলোমেলো করে ফেলি। বাট যদি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এবং দেখো এর নিচে ডাটা দেওয়া আছে, আজকের পর থেকে ধরবা এই ইকুয়েশনটা হচ্ছে, গিভেন ইকুয়েশনটা হচ্ছে মন বলে, আর এই যে যে ডাটা দেওয়া আছে, এই যে দেখো বামে প্লাস বিজারণের মান দেওয়া আছে, বামে প্লাস বিজারণের মান দেওয়া আছে, এই মানগুলা হচ্ছে বাস্তবতা, পকেট মানি। ওকে, তার মানে এই অঙ্ক করার সময় ই সেলের সূত্র বসাবা, বসানোর পর মন বলে, মন যাই বলুক না কেন তোমাকে অঙ্ক করতে হবে পকেট মানি দিয়ে, বাস্তবতা দিয়ে, এর বাইরে তুমি কিছুই করতে পারবে না। আচ্ছা, অর্থাৎ আমি অঙ্কটা করছি, তোমরা খেয়াল করো। অঙ্কটাতে মন বলে কি বলেছে, অ্যালুমিনিয়াম হলো অ্যালুমিনিয়াম 3+, মন বলে কি বলেছে, অ্যালুমিনিয়াম হলো অ্যালুমিনিয়াম 3+। কিভাবে হলো? অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম 3+ হলো। SN2+ দুটি ইলেকট্রন খেয়ে হলো স্টেনাস। স্যার, অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন দান করে হলো অ্যালুমিনিয়াম 3+ জারণ, কারণ দেখো প্লাসটা ডানে, জারণ। এই যে দেখো ডান সাইড, এই সাইডটা অ্যানালাইসিস করো, এখানে অ্যালুমিনিয়ামটা কিন্তু ডানে, দেখো প্লাসটা কিন্তু ডানে, তাহলে মন বলে অ্যালুমিনিয়ামের হয়েছে জারণ। আচ্ছা, এবার দেখো তুমি স্টেনাসের হয়েছে বামে প্লাস, মানে বিজারণ। এবার আরো একটু প্রবলেম আছে, এখানে দান করেছে 3টি ইলেকট্রন, গ্রহণ করেছে 2টি ইলেকট্রন, তাহলে অঙ্ক করতে পারবে না। এটাকে ব্যালেন্স করার জন্য তোমাকে ব্যালেন্স করতে হবে। কিভাবে? এখানে 3 এখানে 2, তাহলে ইকুয়েশন 1 কে 2 দিয়ে গুণ দাও, তাহলে সরি, তাহলে এখানে হবে 6, 2 দিয়ে গুণ দিলে হবে 6, 2 দিয়ে গুণ দিলে, আর এখানে 3 দিয়ে গুণ দিলে হবে 6, 3 দিয়ে গুণ দিলে হবে 6, 3। তারপর তুমি কি করবে? সোজা টান দিয়ে মন বলে ইকুয়েশনটা ব্যালেন্স করে ফেলেছো, যা আছে লিখে ফেললাম, যা আছে লিখে ফেললাম। ওকে, আমরা ই সেলের ম্যাথ করছি, অঙ্ক শুরু। কিন্তু এই যে অঙ্ক ছিল, এমট্রিক্স ছিল, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে মন বলে, যে ডাটাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বাস্তবতা, পকেট মানি। আমি অঙ্ক করার সময় পকেট মানি দেখে কাজ করব। অঙ্ক শুরু করছি আমি, শুরু করার জন্য মন যে বলে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমি কমপ্লিট করলাম। অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ হলো, স্টেনাস ইলেকট্রন গ্রহণ করে স্টেনাস হলো। আমি সুন্দর করে জারণ বিজারণ কাটাকাটি করলাম। এবার আমি ই সেলের ম্যাথটা করব। আমরা জানি ই সেল সমান, আমরা জানি ই সেল সমান ই নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ। তুমি এতক্ষণ যা যা বেসিক পড়েছো এই বেসিকটা এই অঙ্কে ইউজ করতে হবে। ই নট অফ ক্যাথোড,
ক্যাথোডে বিজারণ। মাই ডিয়ার স্টুডেন্টস, মন বলে কি দেখো, মন বলে, ভালো মতো খেয়াল করো, আমি অন্য কালার ইউজ করতেছি। মন বলে অ্যালুমিনিয়ামের এই অ্যারো চিহ্নের ডানে প্লাস, মন বলে অ্যালুমিনিয়ামের ডানে প্লাস। ক্লিয়ার? মানে অ্যালুমিনিয়ামের জারণ হয়েছে, মন বলে। একটু ডাটা থেকে দেখো তো, মন বলে অ্যালুমিনিয়ামের জারণ হয়েছে, বাট পকেট মানি বলে অ্যালুমিনিয়ামের বামে প্লাস, মানে বামে প্লাস মানে বামে প্লাস মানে বিজারণ। মন বলে অ্যালুমিনিয়ামের জারণ হয়েছে, বাট পকেট মানি বলে অ্যালুমিনিয়ামের কি? বিজারণ, বামে প্লাস। দেখেছো? তখন তুমি কি করবে? এই জারণের জায়গায় বিজারণ লিখবে। কেন? কারণ তোমার মান দেওয়া আছে, পকেট মানি দেওয়া আছে বিজারণের, তাই জারণের জায়গায় বিজারণ লিখেছো, সূত্র চেঞ্জ করে দিয়েছো, পাপ করেছো, তাই মাইনাস দিয়ে কি করবে? প্রায়শ্চিত্ত করবে। কারণ সূত্র চেঞ্জ করার ক্ষমতা তোমার নাই। যেহেতু তুমি অ্যানোডে জারণের জায়গায় বিজারণ পকেট মানি দেওয়া আছে, পকেট মানি মানে হচ্ছে এই যে বিজারণ মান দেওয়া আছে, তাই তুমি এই মানটা সূত্রে বসানোর জন্য জারণের জায়গায় বিজারণ বসাবে। পাপ করেছো, তাই মাইনাস দিয়ে প্রায়শ্চিত্ত করবে। বুঝেছি কিনা? এবার দেখো স্টেনাসের বেলা একটু খেয়াল করো। স্টেনাসের বামে প্লাস মন বলে, বামে প্লাস মন বলে রিডাকশন, বিজারণ। কিন্তু পকেট মানিও বলে বামে প্লাস। মাশাআল্লাহ, তাহলে পকেট মানি বলে বামে প্লাস, মন বলেও বামে প্লাস, গিভেন ইকুয়েশনও বলে বামে প্লাস, পকেট ডাটাতেও বলে বামে প্লাস। তাহলে আর ক্যাথোডে কোনো কিছু চেঞ্জ করবে না। ক্যাথোডে কোনো কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই, কারণ আমার দরকার নাই চেঞ্জ করার। এবার আমি জাস্ট খালি মান বসিয়ে দিব। আমার এখানে মান ছিল দেখো -1.66, -1.66 প্লাস -0.14, -0.14। ক্যালকুলেটর করলে এটা আসবে 1.66 -0.414 সমান আসবে +1.52 ভোল্ট। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি 1.66 থেকে 4 2 1 5 1.52, ঠিক আছে। তাহলে তুমি দেখো ই সেলের ভ্যালু আসছে +1.52, দ্যাট মিনস বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। এটাই তোমার ই সেলের মান। ই সেলের মান পজিটিভ হলে বিক্রিয়া কি ফুর্ত হয়? স্বতঃস্ফূর্ত হয়, অথবা এটা ই সেলের মান। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে বলা হয়েছিল যে বিক্রিয়াটির ই সেল নির্ণয় করো। একটা বিক্রিয়া দেওয়া ছিল, এই যে বিক্রিয়া দেওয়া ছিল আর ডাটা দেওয়া ছিল। বিক্রিয়াতে অ্যালুমিনিয়াম ছিল, বামে অ্যালুমিনিয়াম, ডানে ছিল অ্যালুমিনিয়াম 3+। তাহলে ডানে প্লাস মানে অ্যালুমিনিয়ামের জারণ ছিল গিভেন রিঅ্যাকশনে, মন বলে। আর পকেট মানিতে দেওয়া ছিল বামে প্লাস, বিজারণ, অপোজিট। তাই আমরা জারণের জায়গায় কি লিখেছিলাম? বিজারণ। করে আমরা সুন্দর করে, যেহেতু সূত্রের জারণের জায়গায় আমরা বিজারণ লিখেছি, তাই আমরা পাপ করেছি, মাইনাস দিয়ে প্রায়শ্চিত্ত করে নিলাম। আর ক্যাথোডে স্টেনাসের বামে প্লাস রিডাকশন, গিভেন ডাটাও বলে বামে প্লাস রিডাকশন। দিস ইজ ইউর গিভেন ডাটা, বামে প্লাস রিডাকশন, so no need to change it. As a result, put all the value in this equation, we get a value of key cell, P cell. Okay? এবার এই ম্যাথটার উপর বেস করে, ওখানে দুইটা ম্যাথ গেল, একটা ম্যাথ হচ্ছে ই সেল বের করো, আর একটা ম্যাথ হচ্ছে স্বতঃস্ফূর্ত কিনা। তাহলে পজিটিভ হলে রিঅ্যাকশন কি ফুর্ত, এটার পর আমরা লিখতেই পারি যেহেতু ই সেল পজিটিভ, তাহলে বিক্রিয়া কি ফুর্ত? স্বতঃস্ফূর্ত। এই দুইটা ম্যাথ এই একই নিয়মে চলে গেল।
আমি তোমাদের সুবিধার্থে একটা ম্যাথ দিয়েই পুরো ক্লাসটা সাজিয়েছি। তোমরা একটা ম্যাথ ক্লিয়ার করে বুঝলেই তোমরা সব ম্যাথ করতে পারবে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এখন দেখো নেক্সট ম্যাথ। কঠিন লাগছে? একটু নতুন থট মাথার মধ্যে ঢুকাতে হচ্ছে। মন বলে পকেট মানি। ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা, তোমাদের এরকম প্রশ্ন আসে ক্লাস কলেজে। একটু খেয়াল করে দেখো বোর্ড এক্সামে, যে এটা একটা পাত্র, এই পাত্রটাকে আমি এই অঙ্কের দিয়েই বানাচ্ছি। অ্যালুমিনিয়ামের পাত্রে স্টেনাস সালফেট রাখা যাবে কিনা, কোশ্চেনটাই এটা। অ্যালুমিনিয়ামের পাত্রে স্টেনাস সালফেট রাখা যাবে কিনা, এটাই কোশ্চেন। অ্যালুমিনিয়ামের পাত্রে স্টেনাস সালফেট রাখা যাবে কিনা, এটাই কোশ্চেন। এই কোশ্চেনে দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+ হলো অ্যালুমিনিয়াম -1.66 ভোল্ট, আর Sn2+ হলো Sn -0.14 ভোল্ট। কোশ্চেনই হচ্ছে বাবু এটা, যে এই কোশ্চেনে এই পাত্রে অ্যালুমিনিয়ামের পাত্রে স্টেনাস সালফেট রাখা যাবে কিনা। দেখো আমি তোমাদের সুবিধার্থে প্রথম দুইটা অঙ্ক করার পর এই অঙ্কটা রেখেছি, এবং অঙ্কের ডাটা সেম, মানে আমার একই অঙ্ক আরো একবার করা লাগতেছে। এই জন্য আমি একটু মৌখিকভাবে বলি। এখানকার এম ট্রিক্স হলো, এই অঙ্কটা করার এম ট্রিক্স হলো, মনে রাখতে হবে, এই অঙ্কটা করার এম ট্রিক্স মনে রাখবে যে যার পাত্র মনে রাখবে যার পাত্র, যে ধাতু দিয়ে পাত্রটি বানানো, যার পাত্র অর্থাৎ যে ধাতু দ্বারা, যে ধাতু দ্বারা পাত্রটি বানানো, সেই ধাতুটি হবে অ্যানোড। সেই ধাতুটিকে অ্যানোড ধরে বিক্রিয়া বানিয়ে নিবে, অ্যানোড ধরে বিক্রিয়া তৈরি করে নিবে। সেই ধাতুকে অ্যানোড ধরে বিক্রিয়া তৈরি করে নিবে। এটাই হচ্ছে তোমাদের আসল কথা। তুমি যদি এই বুদ্ধি এখানে অ্যাপ্লাই করো, এই বুদ্ধি এখানে অ্যাপ্লাই করো, তাহলে আল্লাহর নামে তোমার আর কোনো সমস্যা হবে না। তার মানে পাত্রটা কিসের? অ্যালুমিনিয়ামের না? এই অ্যালুমিনিয়ামটাকে, এই পাত্রটা অ্যালুমিনিয়ামের, এই অ্যালুমিনিয়ামটাকে তুমি কি ধরে নিবে? অ্যানোড ধরে নিবে। অ্যানোডের অলওয়েজ জারণ হয়, ক্যাথোডে অলওয়েজ বিজারণ হয়। তাহলে এই পাত্রর অ্যালুমিনিয়াম ধাতুটাকে অ্যানোড ধরে বিক্রিয়া করলে বাকি ম্যাথ সেম অ্যাজ বিফোর। কি লিখেছি? যার পাত্র বা যে ধাতু দ্বারা পাত্রটি বানানো, সেই ধাতুটিকে অ্যানোড ধরে বিক্রিয়া করবে। সেই ধাতুটিকে কি ধরে? অ্যানোড ধরে বিক্রিয়া করবে। সো আমরা যদি এই ম্যাথটাই আমরা এখন করি, তাহলে তুমি খেয়াল করো একই ম্যাথ। পাত্র ছিল অ্যালুমিনিয়ামের, সো পাত্র যদি অ্যালুমিনিয়ামের হয়, অ্যালুমিনিয়ামের পাত্রে স্টেনাস সালফেট রাখা যাবে কিনা, এটাই তো ম্যাথ। তাহলে অ্যালুমিনিয়ামকে পাত্র ধরে 3টি ইলেকট্রন রিলিজ করে অ্যালুমিনিয়াম 3+ হয়, মনে নাই? Sn2+, ওই দুটি ইলেকট্রন স্টেনাস 2+, ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে স্টেনাস হয়। তারপরে আমরা জানি না, সবাই উপরের ইকুয়েশনকে 2 দিয়ে গুণ দিব, 2, তখন এটা হয়ে যাবে 6, ত্যাগকৃত গ্রহণকৃত ইলেকট্রন 6, তখন হবে এটা 3, এটা 6, এটা 3। মনে পড়ে বাবু? সবাই বুঝতেছো তোমরা? তখন এই সেম ইকুয়েশন দাঁড়ালো, যা কিনা
একদম আগের অঙ্কটার মতোই হুবহু সেম, আর আগের অঙ্ক আর এই অঙ্কে তাহলে আর কোনো পার্থক্যই থেকে থাকলো না। তার মানে ই সেলের ম্যাথ, তড়িৎচালক বলের ম্যাথ, আর ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা, এই সবগুলো ম্যাথ সিস্টেম ট্রিক্সটা খাটিয়ে করলে একই ম্যাথ। তাহলে তোমার বিক্রিয়া চলে আসলো। এবার তুমি ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা এই ম্যাথটা করছো, তার মানে তুমি এখন ই সেল বের করো, করে পজিটিভ হলে রাখা যাবে না। তাহলে তুমি জানো না ই সেল সমান ই নট অফ কি নোট, অ্যানোড, অ্যানোডে কি জারণ, যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে কি বিজারণ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু আগে তুমি এই অঙ্ক করেছো, তুমি খুব ভালো জানো যে এখানে অ্যালুমিনিয়াম বামে, ডানে অ্যালুমিনিয়াম 3+, ডানে প্লাস তার মানে অ্যালুমিনিয়ামের জারণ, মন বলে, ইকুয়েশন বলে। পকেট মানি বলে যে অ্যালুমিনিয়াম 3+ হলো অ্যালুমিনিয়াম, পকেট মানি বলে এখানে ডাটা দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+ হলো অ্যালুমিনিয়াম -1.66 ভোল্ট। দেখো বিক্রিয়া বলে, মন বলে, বিক্রিয়া বলে ডানে প্লাস, বিক্রিয়া বলে ডানে প্লাস, মন বলে বামে প্লাস। তাহলে তুমি জারণের জায়গায় বিজারণ লিখবে, সূত্র চেঞ্জ করেছো, পাপ করেছো, তাই মাইনাস দিয়ে প্রায়শ্চিত্ত করবে। এবার দেখো মন বলে স্টেনাসের বামে প্লাস মানে রিডাকশন, বিজারণ। পকেট মানি বলে বামে প্লাস, পকেট মানি বলে বামে প্লাস, তার মানে মন বলেও বামে প্লাস, গিভেন ইকুয়েশন বলেও বামে প্লাস, পকেট মানিও বলে বামে প্লাস, তার মানে ক্যাথোডের পার্টে আর কোনো চেঞ্জ আসবে না, ক্যাথোডের পার্টে কোনো চেঞ্জ নাই, বিজারণ, কোনো অসুবিধা নাই। জাস্ট ভ্যালুটা বসাও, -1.66 যোগ -0.14, তার মানে +1.66 বিয়োগ 0.14, তোমরা সবাই জানো +1.52 ভোল্ট পজিটিভ, তার মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলে ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে না, তার মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, তার মানে রাখা যাবে না, রাখা যাবে না, তোমরা সবাই জানো। তাহলে ম্যাথটা কি হলো, ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা, পাত্রকে অ্যানোড ধরে ই সেল বের করবা, করে পজিটিভ হলে উই কান্ট কিপ। বুঝছি কিনা, বুঝছি কিনা? তাহলে যেহেতু পজিটিভ হয়েছে সো আমরা এটা রাখতে পারবো না, ক্লিয়ার? কারণ রাখলে এই যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করতে করতে শেষ হয়ে যাবে, এই জন্য দুইজনকে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, তো এই জন্য দুইজনকে একসাথে রাখা যাবে না। আর নিয়মটা কি ছিল তাহলে? নিয়মটা হলো ওই পাত্রে রাখা যাবে কিনা এই ধরনের ম্যাথ আসলে নিয়ম হলো যে ধাতু দ্বারা পাত্রটি বানাবো তাকে অ্যানোড ধরবো, ধরে জারণ বিক্রিয়াটা করে নিব, করে পূর্বের নিয়মে ই সেল করবো, বামে প্লাস থাকলে বিজারণ, ডানে প্লাস থাকলে জারণ, মন বলে পকেট মানি, পজিটিভ হলে রাখা যাবে না। সবচেয়ে কঠিন ম্যাথ নান্সড ইকুয়েশন, আসলে কঠিন না, একদম হুবহু সেম ম্যাথ, শুধু তোমরা কঠিন ভাবছো। স্যার আমি কিন্তু কিছুই পারি না, আমি তো বললাম বাবু এইভাবে পড়ো না, এই নিয়মে পড়ে দেখো, পড়লেই তুমি দেখবে যে আর কোনো ম্যাথই নাই, 150টা ক্রিয়েটিভ তুমি করতে পারবে। 2015 সাল থেকে 2026 পর্যন্ত 25 পর্যন্ত আসছে 135টা ক্রিয়েটিভ কোশ্চেন, প্রত্যেকটা ম্যাথ করতে পারবে, এর বাইরে কোনো ম্যাথ নাই। এই জন্যই বলেছি ক্লাসটা সাইজে ছোট কিন্তু
গুরুত্বের দিক থেকে অনেক বড়, দ্যাটস ওয়াই এটা কুইক সিরিজের ক্লাস। ওকে, লাস্ট ম্যাথ, ই সেলের ম্যাথ মনে আছে তোমাদের? ই সেল, ই সেল মানে হচ্ছে ই সেলের ম্যাথ, ই সেলের ইকুয়েশনটা হচ্ছে এটা। দেখো এই ইকুয়েশনটা হচ্ছে ই সেল সমান ই নট সেল বিয়োগ আরটি বাই এনএফ লন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। আমার অনেক স্টুডেন্টরা এই প্রবলেমটা ফেস করে, ওরা নানস্ট ইকুয়েশন কখন হবে আর নর্মাল ই সেলের ম্যাথ কখন হবে, তড়িৎচালক বলের ম্যাথ, এটা বুঝে উঠতে পারে না। এটা খুব সোজা। নানস্ট ইকুয়েশন তখনই হবে, নানস্ট সমীকরণ তখনই হবে যখন কোশ্চেনে টেম্পারেচার দেওয়া থাকবে, যখন কোশ্চেনে টেম্পারেচার উল্লেখ থাকবে, যখন কোশ্চেনে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা দেওয়া থাকবে। বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা দেওয়া থাকবে, তখনই তুমি বুঝে নিবে এটা নানস্ট ইকুয়েশন। মনে রাখবে, নানস্ট ইকুয়েশন এর প্রথম পার্ট ই সেলের ম্যাথই, দ্বিতীয় পার্টে এসে এই জায়গাটাতে, তোমার এক্সট্রা একটু কাজ করতে হয়। অর্থাৎ আমি যে অঙ্কটা তোমাদের জন্য সাজিয়েছি সেই অঙ্কটা আগের অঙ্কটাই। অ্যালুমিনিয়াম হলো অ্যালুমিনিয়াম 3+, 3টি ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম 3+ হলো, Sn2+ হলো, 2টি ইলেকট্রন খেয়ে Sn। খুব সুন্দরভাবে আমরা এটাকে 2 দিয়ে গুণ দিলাম। ভেবেছিলাম ক্লাসটা একদম ছোট হয়ে যাবে, কিন্তু টানতে টানতে দেখা গেল যে এটা 1 ঘন্টা প্লাস টাইম নিয়ে নিচ্ছে। বাট তোমার লাইফে এটা ইম্পর্টেন্ট, একটা ক্লাস করে একটা চ্যাপ্টার শেষ করো, করে ডিরেক্টলি ক্রিয়েটিভে চলে যাও। সো 6টা ইলেকট্রন রিলিজ করলে আমার দিন শেষে ইকুয়েশন দাঁড়ায় এটা। দেখো বাবু, এই 3টা কাজই আমরা করে ফেলেছি। এই কাজটা আমরা আগে থেকে করেছি এবং নানস্ট ইকুয়েশনে ইকুয়েশন দেওয়া থাকবে, ওই পাত্রে ওই দ্রবণে ওইটাতে দেওয়া থাকবে না। এরপর আমরা খুব সুন্দর করে ই সেলও বের করেছিলাম, মনে আছে? 1.52+। আগের ম্যাথটাই, এই জন্য বারবার করছি না। সো এই পর্যন্ত চলে আসছে। এইবার নানস্ট ইকুয়েশন। আসল কথা হচ্ছে বাবুরা, এই কোশ্চেনে এই যে দেখো একটা ঘনমাত্রা দেওয়া আছে, এই অ্যালুমিনিয়ামের নিচে এটার একটা ঘনমাত্রা দেওয়া আছে। এই যে অ্যালুমিনিয়ামের নিচে দেওয়া আছে হচ্ছে 0.25 মোলার, আর Sn এর নিচে দেওয়া আছে 0.15 মোলার। এই মোলারটা দেখেই বুঝবো যে এটা ই সেলের ম্যাথ। তখন আমরা ই সেলের আগের 2টা নিয়ম অনুযায়ী ই সেলটা করে আসব। আমি ডিরেক্টলি এই কারণে ওই ভ্যালুটাই বসিয়েছি। বসানোর পর এবার আমরা নানস্ট ইকুয়েশনে বসিয়ে দিব। আরেকটা কথা মনে রাখবে, পূর্বের অঙ্কের ই সেলের মানটাই নানস্ট ইকুয়েশনের ই নট সেল। অর্থাৎ এই যে ম্যাথটা করা, এই ম্যাথটা এই ই সেলটাই ই নট সেল। ওকে, সো এখান থেকে এই ম্যাথটা আমি বসিয়েছি ডিরেক্টলি। এবার দেখো সেই ই সেল, তাহলে ফাইনালি নানস্ট সমীকরণ থেকে আমরা পাই, ফাইনালি নানস্ট সমীকরণ হতে পাই ফাইনালি নানস্ট সমীকরণ হতে আমরা পাই ই সেল সমান ই নট সেল আরটি বাই এনএফ লন অফ প্রোডাক্ট। একটু দেখো, প্রোডাক্ট হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, এই ইকুয়েশনের অ্যালুমিনিয়াম 3+, তার আবার 2 মোল, তার মানে অ্যালুমিনিয়াম 3+
তার আবার 2 মোল স্কোয়ার, আর SN2 প্লাস তার আবার কিউব। এই দেখো প্রোডাক্টে SN2 প্লাস তার আবার কি কিউব, এই 3 মোলটা হয়ে যাবে কিউব। আর এটা তো তোমরা খুব লক্ষ্মী ছেলে মেয়ের মতো জানো যে এর ভ্যালু হচ্ছে প্লাস 1.52 বিয়োগ, তুমি আর এর মান বসাবে এই অঙ্কে 8.314, টি 298 তোমার জানা আছে 25 ডিগ্রি ছিল, এর সাথে 273 যোগ করবে। এই যে এন, এই এনটা হলো ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ত্যাগ করছেও 6টা, গ্রহণ করছেও 6টা, তার মানে এটা হবে 6। আর এফ হচ্ছে ফ্যারাডেস 96500 কুলম, তোমাদের জানা আছে, তাহলে 6 আর 96500 লন অফ, এই যে দেখো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কোথায় দেওয়া, এই যে দেখো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা 0.25, কোশ্চেনে দেওয়া আছে বাবুরা, কোশ্চেনে দেওয়া আছে 0.25 আর এটা 0.15, তাহলে 0.25 স্কোয়ার আর 0.15 কিউব, এইটা করলে এটার অ্যান্সার আসবে 1.50 ভোল্ট। পজিটিভ স্বতঃস্ফূর্ত, তাহলে বিক্রিয়া কি ফুর্ত স্বতঃস্ফূর্ত। এটাই হচ্ছে ফাইনালি নার্স তত্ত্বের ম্যাথ। এই ম্যাথ আর পূর্বের ম্যাথের মধ্যে পার্থক্যই হলো এই ম্যাথে একটা টেম্পারেচার দেওয়া থাকে আর এই ম্যাথে একটা টেম্পারেচার থাকে এবং এই ম্যাথে একটা ঘনমাত্রা থাকে। ই সেলের অংশটুকু করে টোটাল অঙ্কটা করে ই সেলের যে মানটা আসে সেটাই নার্স তত্ত্বের ই নট সেলে বসে যায়। আর আর এর ভ্যালুটা বসালে ক্যালকুলেটরে খুব সুন্দরভাবে ক্যালকুলেট করলে ভ্যালুটা ই সেলের যে ভ্যালু তার চেয়ে একটু কম হয়। তাহলে সবচেয়ে টাফেস্ট ম্যাথ ছিল তোমার লাইফে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে নার্সড ইকুয়েশনের অঙ্ক ম্যাথ। আল্লাহর নামে দেখলা যে এই নার্সড ইকুয়েশনের ম্যাথও যা, নর্মাল ই সেলের ম্যাথও তা, ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা এই সবই একই ম্যাথ। লাস্ট তোমার সলভ করতে গেলে এই চ্যাপ্টার তুমি যে প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র এবং তার অঙ্ক। প্রবলেম ফেস করবা এক্স্যাক্টলি এটা আমি বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি প্রবলেম ফেস করবা এটা আমি বলছি না, আমি বলছি যে তুমি এই সূত্রের ম্যাথ দেখতে পাবা এবং তোমার ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করতে গেলে আমার নিজের সামনে অনেক ক্রিয়েটিভ কোশ্চেন, এই ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করতে গেলে তুমি দেখতে পাবা যে এখানে ফ্যারাডের সূত্রের অঙ্ক আছে এবং একটা অঙ্ক বিশেষ করে 23-25 আসতেছে এবং অতীতেও আসছে, সেটা হচ্ছে ফ্যারাডের সূত্রের বলা যায় যে ব্যবহারিক একটা প্রয়োগ। আমরা অঙ্কটা দেখব। সো ফ্যারাডের সূত্র কি জিনিস খুব সহজ কথায় বলে দিই, এটা নিয়ে তোমার আমার এত টেনশনের কিছু নাই। ফ্যারাডের সূত্র তুমি দেখেছো W=ZQ, আর তুমি এও পড়েছো ফাইনালি W=ZIT, আর এখানে তুমি এভাবেও পড়েছো, যেহেতু তুমি পরীক্ষার্থী তোমার এগুলো জানা আছে, আমি এটা নিয়ে এত ঘাটাঘাটিতে যাব না। তুমি জানো যে এখানে Z মানে রাসায়নিক তুল্যাঙ্ক, এখানে Z মানে রাসায়নিক তুল্যাঙ্ক, আর Z মানে হচ্ছে অনেকে A দিয়ে লিখে, আমি M দিয়ে লিখে আণবিক ভর বাই NF। সো ফাইনালি দাঁড়াচ্ছে MIT বাই NF, MIT বাই NF। তাহলে এই হচ্ছে আমার ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্রের এই যে গাণিতিক রূপটা, এই গাণিতিক রূপটা তোমরা অনেকবার দেখেছো, অনেকবার, কিন্তু এই গাণিতিক রূপ ইস্যু না, ইস্যু হচ্ছে এখান থেকে একটা ম্যাথ আসবে। তো এই সূত্রটাতে একটু বলবো, আমি একটু বলবো, সেটা হলো এই W হচ্ছে সঞ্চিত পদার্থ
ডাব্লিউ হচ্ছে সঞ্চিত পদার্থ, আর এই কিউটা হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ। প্রবাহিত বিদ্যুৎ, সঞ্চিত পদার্থটা হচ্ছে ডাব্লিউ আর কিউটা হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ। তাহলে ফ্যারাডে বলেছে কোন তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ, সঞ্চিত তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ মানে ডাব্লিউ প্রবাহিত বিদ্যুৎ পরিমাণের সমানুপাতিক। প্রবাহিত বিদ্যুৎ পরিমাণ মানে কিউ সমানুপাতিক। অর্থাৎ মাই ডিয়ার স্টুডেন্টস, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ তোমরা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো, তুমি যদি একটা তড়িৎ বিশ্লেষণ কোষের ভেতর বিদ্যুৎ চালনা করো, যতখানিক বিদ্যুৎ চালনা করবা ওই তড়িৎ দ্বারে তার সমানুপাতিক পদার্থ কি হবে? সঞ্চিত হবে। অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক কিউ। তুমি যে কারেন্টটা পাস করছো সেটা হচ্ছে কিউ, আর যতখানিক পদার্থ তড়িৎ দ্বারে সঞ্চিত হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ, সেখান থেকে একটা ধ্রুবক জেড কিউ, এটা নিয়ে ডিটেলস তোমাদেরকে তাহলে বলা হলো। প্রমাণ দেখালাম না, যেই পরিমাণ ডাব্লিউটা জমা হবে তুমি তার সমানুপাতিক কারেন্ট কি করাচ্ছ? পাস করাচ্ছ। তাহলে সেখান থেকে ডাব্লিউ সমান জেড কিউ, কিউ মানে আইটি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি। সব কিছু মিলিয়ে তুমি দিন শেষে পেলা ডাব্লিউ ইকুয়ালস টু এম আইটি বাই কি এফ এন এফ। এম কি আণবিক ভর, আই কি প্রবাহ মাত্রা, টি কি সময়, এন হচ্ছে এক্ষেত্রে যোজনী, এফ হচ্ছে ফ্যারাডেস। তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ পরিমাণের সমানুপাতিক, এটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নাই, রাইট? সবচেয়ে লেটেস্ট এবং টাফেস্ট ম্যাথের মধ্যে একটা ম্যাথ হচ্ছে ফ্যারাডের সূত্রের এই অঙ্কটা। তোমরা এই অঙ্ক 22 সালের কোশ্চেনে দেখবে, 22-এর কোশ্চেনে দেখবে, 25-এর কোশ্চেনে দেখবে। এই ম্যাথ কয়েকবার আসছে। সো নান্সড ইকুয়েশনের পর ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা, তড়িৎচালক বলের ম্যাথের পর সবচেয়ে টাফেস্ট ম্যাথ হচ্ছে ফ্যারাডের সূত্রের অঙ্ক, রাইট? এই ম্যাথটা তুমি যদি করে ফেলতে পারো আল্লাহর নামে, তুমি আমার এই ক্লাসের পর লক্ষ্মী ছেলের মতো মেয়ের মতো একদম দৌড়ায় গিয়ে বইটা খুলে ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে বসবা। এই ভিডিওটা বারবার দেখবা, ক্লাসটা বারবার দেখবা, এবং তুমি দেখবা যে তোমার এই টোটাল চ্যাপ্টারের মধ্যে বোর্ড কেন্দ্রিক পড়াশোনা করার জন্য আর কোনো কিছু বাকি থাকলো না। ওকে, জাস্ট তুমি যাও, দেখো এবং বারবার প্র্যাকটিস করো। কোনো কিছু প্রবলেম হলে প্লিজ আমাকে মেসেজ নক দাও, জানাও। আমি চেষ্টা করব কুইক সিরিজে তোমাদের জন্য ক্লাসগুলো দিতে। একটু বলবো, সেটা হলো যখনই তুমি একটা তড়িৎ বিশ্লেষণ কোষে ভেতর
একটা তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারে তুমি যত বেশি কারেন্ট পাস করাবা, প্রবাহিত বিদ্যুৎ মানে কিউ, তত বেশি এই তড়িৎদ্বারে পদার্থ সঞ্চিত হবে। সঞ্চিত পদার্থ, এই যে W ইকুয়ালস টু জেড আই মানে টি বা MIT বাই NF, এই পরিমাণ পদার্থটা সঞ্চিত হচ্ছে এখানে। বুঝেছো? তুমি একটা তড়িৎদ্বারে যত বেশি ইলেকট্রোলাইটিক সেলে যত বেশি বিদ্যুৎ পাস করাবা, তত বেশি ওই তড়িৎদ্বারে পদার্থ কি হবে? সঞ্চিত হবে। এই যে সঞ্চিত পদার্থের অংশটুকু করবা W ইকুয়ালস টু ZIT, এই সূত্র দিয়ে। ক্লিয়ার? এখন এই বেসিকটা তোমার থাকতে হবে, তোমাকে দেওয়া উদ্দেশ্য, এই কথাটা বলার উদ্দেশ্যই এটা। তার মানে আমি একটা তড়িৎ যত বেশি বিদ্যুৎ পাস করাবো কোষের ভিতর দিয়ে, আমার তড়িৎদ্বারে তত বেশি পদার্থ সঞ্চিত হবে। আচ্ছা, এই তড়িৎদ্বারে যত বেশি পদার্থ সঞ্চিত হবে, তুমি কি বোঝো না তত পরিমাণ পদার্থ এই তড়িৎ বিশ্লেষণ কোষ থেকে কমে যাবে? আসো অঙ্কটা করি। দেখো, ফ্যারাডের সূত্রের অঙ্ক, সবচেয়ে টাফেস্ট ম্যাথ, ভিআইপি ম্যাথ। আমার দৃষ্টিতে এইটা টাফেস্ট ম্যাথের মধ্যে একটা। উদ্দীপকের দ্রবণে তোমরা কি এখানে দেখতে পাচ্ছ আমার 3.5 এম্পিয়ার কারেন্ট পাস করানো হচ্ছে। 3.5 এম্পিয়ার কারেন্ট পাস করানো হচ্ছে 1 ঘন্টা যাবত, 1 আওয়ার। এত এম্পিয়ার কারেন্ট, এএমপি, এত এম্পিয়ার কারেন্ট পাস করানো হচ্ছে কত ঘন্টা যাবত? এত এম্পিয়ার কারেন্ট পাস করাচ্ছি 1 ঘন্টা যাবত এই কোষের ভিতর দিয়ে। তাহলে এই তড়িৎদ্বারে যে পদার্থ সঞ্চিত হবে সেটা অবভিয়াসলি এই সূত্র অনুযায়ী হবে W ইকুয়ালস টু MIT বাই NF। এই তড়িৎদ্বারে এটা সঞ্চিত হবে। আচ্ছা, এই তড়িৎদ্বারে আবার 500 ml 1 মোলার, এই তড়িৎদ্বারে আবার কত ml? 500 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ আছে। ক্লিয়ার? তাহলে 500 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ যদি থাকে, তাহলে তুমি একটু মাথা ঠান্ডা করে এখান থেকে S ইকুয়ালস টু 1000 ইন্টু W M ইন্টু V অ্যাপ্লাই করে টোটাল V বের অ্যাপ্লাই করে W বের করতে পারবে না? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আরেকবার খেয়াল করছো, অঙ্কটা শুরু করি। এটা একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। এই কোষে 500, এই পাত্রে 500 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ আছে। এবার এই দ্রবণের ভেতর দিয়ে এই যে 500 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ থাকা মানে এই ঘনমাত্রা এবং এই মোলার দেখে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি এখান থেকে একটা পদার্থের পরিমাণ বের করতে পারবে না। এটা হচ্ছে এই কন্টেইনারের নিট মানে অ্যাকচুয়াল W, এটা বের করবা। বলা হয়েছে দেখো, এই 500 ml 1 মোলার নিকেল নাইট্রেটের মধ্যে দিয়ে 1 ঘন্টা বিদ্যুৎ চালনার পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। এখন শুরুতে কিন্তু দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে, দেখো 500 ml 1 মোলার। তাহলে 500 ml 1 মোলার দেখে প্রথমেই 500 ml 1 মোলার এই ডাটাটা দেখে নিকেল নাইট্রেট, যেখানে নিকেলের আণবিক ভর 58.7, এটা দেখে আমরা প্রথমেই এটার ঘনমাত্রা তো 1 মোলার নিকেল নাইট্রেটের, এই ডাটা দেখে আমরা প্রথমেই এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না? করে 1000 ইন্টু W M ইন্টু V করে আমরা এখান থেকে SMV বাই 1000 করে আমরা S মানে কত?
ঘনমাত্রা 1 মোলার, আণবিক ভর 58.7 নিকেলের, আর ভি হচ্ছে কত এমএল, 500 এমএল বাই 1000 করলে আমরা এখান থেকে ক্যালকুলেটর প্রেস করলে আমরা একটা ডাব্লিউ ভ্যালু পাই না? সেই ভ্যালুটা হবে 29.35, 29.35 গ্রাম পেলাম। বুঝছি কিনা বাবুরা? অঙ্কটা হচ্ছে 500 ml 1 মোলার নিকেল নাইট্রেটের দ্রবণে 3.5 এম্পিয়ার কারেন্ট 1 ঘন্টা ধরে চালনা করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে। আমি বলতে চাচ্ছি এই 500 ml 1 মোলার 500 ml 1 মোলার ইত্যাদি ডাটা দেখে 1 মোলার এটা দেখে তুমি এখান থেকে আগে একটা ডাব্লিউ বের করো, সেই ডাব্লিউটা হবে W1 29.35 গ্রাম। করেছি 500 ml 1 মোলার দেখেই তোমার মাথায় কাজ করবে যে এখানে আমার এই সূত্রটা হবে এটা। কেন? কারণ আমার সব ডাটাই দেওয়া আছে, আমার ঘনমাত্রা দেওয়া আছে, আমি কেন ডাব্লিউ পাবো না? সেই ডাব্লিউটা ধরবা W1। বুঝেছো? এবার এই কন্টেইনারে ইলেকট্রোলাইটিক সেলে এই 29.35 গ্রাম ডাব্লিউ ছিল প্রথমে। এরপর তুমি কি করেছো? এরপর তুমি এই কন্টেইনারে এই তড়িৎ বিশ্লেষণের দিকে 3.5 এম্পিয়ার কারেন্ট 1 ঘন্টা ধরে চালনা করেছো এই তড়িৎদ্বারের দিকে। তাহলে অবশ্যই ওই যে W ইকুয়ালস টু ZIT বাই NF এটার উপর বেস করে তোমার আরেকটা ডাব্লিউ বের হবে না? ওই ডাব্লিউটা এই নিট ডাব্লিউ থেকে খরচ হবে। তাহলে তুমি কি করছো? এগেইন W ইকুয়ালস টু MIT বাই NF। এখানে I মানে প্রবাহ মাত্রা কত এম্পিয়ার? 3.5 এম্পিয়ার। T মানে হচ্ছে সময় 1 আওয়ার মানে 60 মিনিট গুণ 60 সেকেন্ড 3600। আর N মানে হচ্ছে নিকেলের যোজনী 2, F মানে হচ্ছে 96500 কুলম। এই সব বসিয়ে সঞ্চিত পদার্থ W2 বের করো। আণবিক ভর 58.7, I হচ্ছে 3.5, 3600 বাই 2 ইন্টু 96500 করলে এখান থেকে তোমার নতুন ডাব্লিউ আসবে 3.82 গ্রাম। করে দেখো, আমার কাছে করা আছে 3.832। 58.7 ইন্টু 3.5 এম্পিয়ার ইন্টু 3600 ভাগ 296,500 কুলম ব্র্যাকেট ক্লোজ 3.832 গ্রাম। 3.832 গ্রাম এটা হচ্ছে আমার W2। দেখেন স্যারেরা, এই তড়িৎ বিশ্লেষণ কোষে যখন 3.5 এম্পিয়ার কারেন্ট আপনি 1 ঘন্টা ধরে চালনা করছেন, তখন এই কোষে এই পরিমাণ ডাব্লিউটা খরচ হলো 3.832। তার মানে আপনার আগে এই কোষের মধ্যে টোটাল ডাব্লিউ ছিল 29.35, যেটা ছিল আপনার W1। সেখান থেকে এই পরিমাণ আপনি শেষ করলেন প্রবাহিত করে, রাইট? তাহলে আপনি মাথা ঠান্ডা করে দেখেন, এটা আপনার রাফ। আচ্ছা, তাহলে আপনি দেখেন আপনার লেটেস্ট সঞ্চিত পদার্থ, লেটেস্ট পদার্থের পরিমাণ কমে গেল না? তাহলে 29.35 থেকে
3.832 গ্রাম কমে গেল, কারণ এই পরিমাণ পদার্থ তো তড়িৎদ্বারে জমা হয়ে গেছে কোষ থেকে। তাহলে বিয়োগ 29.35, তাহলে আসলো 25.51 গ্রাম, 25.518 গ্রাম। এর জন্য নতুন পদার্থ W, এর জন্য আমার নতুন সূত্র আসবে না, 1000 ইন্টু ঘনমাত্রা m ইন্টু v বসালে তখন ঘনমাত্রা অবভিয়াসলি কমে যাবে, কমে হবে 0.869 মোলার। দেখেছেন? অর্থাৎ যখন আপনি 29.35 থেকে এই পরিমাণ পদার্থ যে সঞ্চিত হলো এটা আপনি বিয়োগ দিলেন, বিয়োগ দেওয়ার পর আপনার নতুন ডাব্লিউটা হলো এটা। তাহলে আপনার নতুন ডাব্লিউটা যদি এটা হয়, নতুন ডাব্লিউটা যদি এটা হয়, অবশ্যই এটার জন্য আপনি বিয়োগ দিয়েছেন ডাব্লিউ সমান W1 বিয়োগ W2, আবার তখন এইটার পরিমাণটা কমে গেল আগের তুলনায়। তাহলে আমার এই যে দ্রবণের যে ঘনমাত্রা 1 মোলার ছিল নিকেল নাইট্রেটের, সেটা কমে 0.869 হলো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটাই ছিল ফ্যারাডের সূত্রের টাফেস্ট ম্যাথ। 500 ml 1 মোলারের জন্য আমার ডাব্লিউ বের হলো 29, কত বের হয়েছিল 29 আমি বুঝাতে চাচ্ছি 29.35। তারপর 1 ঘন্টা এত এম্পিয়ার বিদ্যুৎ চালনার করার কারণে এটা হলো কত 3.82। তারপর যখন আমরা এই 29 থেকে 3.82 বিয়োগ দিলাম তখন আমার নতুন ডাব্লিউ আসলো 25.51, রাইট? এই 25.51 এর জন্য আমার নতুন ঘনমাত্রা দাঁড়ালো সলিউশনের এটা, যা কিনা 1 মোলারের চেয়ে কম। তাহলে অবশ্যই অঙ্কে বলা হয়েছিল যে 1 ঘন্টা যাবৎ চালনা করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে, তাহলে অবশ্যই 1 ঘন্টা যাবৎ চালনা করলে দ্রবণের ঘনমাত্রা হ্রাস পাবে এবং হ্রাসকৃত ঘনমাত্রা হবে 0.869, অবভিয়াসলি 1 এর চেয়ে কি কম। দিস ইজ আওয়ার টাফেস্ট ম্যাথ। সো ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসের একদমই শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে 1 ঘন্টা উপরে 1 ঘন্টা 47 মিনিট আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম তোমাদের জন্য। তোমরা এই ক্লাসটা দেখে এই ক্লাসের উপর বেস করে তোমরা কি করবে, তোমাদের এই 4টা ম্যাথ, ই সেল স্বতঃস্ফূর্ত কিনা, ওই পাত্রে রাখা যাবে কিনা, নানস্ট ইকুয়েশন এবং ফ্যারাডের সূত্রের টাফেস্ট ম্যাথ, এই 4টা ম্যাথের উপর এই ক্লাসটা দেখে পড়ে ডিরেক্টলি ক্রিয়েটিভ কোশ্চেনের সলভে চলে যাও। আর ইনশাল্লাহ তোমরা যত বেশি তোমরা ভালো লাগলে আমাকে বলবে, আমি চেষ্টা করব এর পরবর্তী যে ক্লাসটা চেষ্টা করব সেটা হচ্ছে সেকেন্ড পার্টের 3rd চ্যাপ্টার অক্সিডেশন রিডাকশন, পরিমাণগত রসায়ন, তার উপর তোমাদেরকে একটা ক্লাস অতি সত্বর আমি দিব। ভালো লাগলে কমেন্টস করবে, জানাবে এবং বলবে যে এরকম ক্লাস তোমরা আরো চাও কিনা। ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।